ভূতভার্স। এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়। হ্যালো হরর লাভার্স, ওয়েলকাম ব্যাক টু ভূতভার্স। আমি দেবস্মিতা। এই চ্যানেলে আমি প্রতি শুক্রবার ও রবিবারে ভারতীয় সময় ঠিক রাত 10টা বা বাংলাদেশ সময় ঠিক রাত 10:30টায় লোকেদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা তোমাদের শোনাই। ঘটনাগুলো শুনে তোমরা বিশ্বাস করবে কিনা সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আপাতত এই ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের একটা মাধ্যম হিসেবে বিবেচনা করে শুনতে থাকো ভূতভার্সের আজকের এপিসোড। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের হোস্ট দেবস্মিতা আছি তোমাদের সাথে। শুরু করা যাক ভূতভার্সের একটা নতুন হরর পডকাস্ট আর এপিসোড নাম্বার 34। কিছু ঘটনা সবসময় রহস্য হয়েই রয়ে যায়, যার উত্তর শত চেষ্টা করেও আমরা খুঁজে পাই না। আজকের ঘটনাটা তেমনই। ঘটনাটার পরতে পরতে রয়েছে রহস্য আর হাড় হিম করা ভৌতিকতা। তো আজকে যে ঘটনাটা আমি তোমাদের শোনাতে চলেছি সেটা দীপায়নদা আমাকে ভূতভার্সের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়েছেন। এটা দীপায়নদার পাঠানো 4 নম্বর এবং এখন অবধি পাঠানো শেষ ঘটনা। পরবর্তীতে দীপায়নদা যদি আমাদের আরও ঘটনা লিখে পাঠায় তবে আমি সেগুলোও এই চ্যানেলে কভার করব। আশা করছি আগের 3টে ঘটনার মতন আজকের ঘটনাটাও তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দীপায়নদা যেভাবে আমাকে লিখে পাঠিয়েছেন আমি তোমাদের সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দেবস্মিতা, আমি দীপায়ন সাহা। আজকে যে ঘটনাটা আমি তোমাকে লিখতে চলেছি সেটা আমার বন্ধুর ঠাকুমা এবং দাদুর সাথে ঘটে। ঘটনাটা আমার বন্ধুর মুখেই শোনা। ও যেরকমভাবে বলেছিল আমি ঠিক সেরকম করেই লিখছি। সাল 1993। আমাদের বাড়ি কৃষ্ণনগরের ঘুগনিতে। আমার দাদুর ওই সময়ে খুব নামডাক ছিল, তাই গ্রামের কিছু হলেই বিভিন্ন জায়গা থেকেই নিমন্ত্রণ আসত। একটা কথা আগেই বলে রাখি দেবস্মিতা, আমি আমার ঠাকুরদাকে দাদু বলে ডাকতাম। তো এই রকমই একটা সকালে দাদুর একজন প্রিয় বন্ধু নিমন্ত্রণ করলো। আরে বাড়িতে পুজো আছে সন্ধ্যাবেলা, এসো কিন্তু। দাদু দুপুরে খেয়ে বিশ্রাম নিয়ে বিকালে রওনা হলো সেই বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুর বাড়িতে পৌঁছে প্রসাদ খেয়ে ফেরার সময় অনেক রাত হয়ে যায়, তাই সেই রাতেই দাদু বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় এক পথ দিয়ে। জায়গাটার একটু বর্ণনা দিই। জায়গাটা ধুবুলিয়া থেকে মায়াপুর যাওয়ার রাস্তায় সোনাডাঙ্গার আগে চৌগাছার মোড় নামক একটা জায়গা। সেখানে একটা বিশাল অশ্বত্থ গাছ আছে। দাদু সেই রাস্তা দিয়ে ফেরার সময় ওই অশ্বত্থ গাছের নিচে টয়লেট করতে দাঁড়ায়। ঠিক সেই সময় দাদু তার ছায়ার পাশে একটা বিশাল আকারের অদ্ভুত ছায়া দেখতে পায় এবং সেই ছায়াটি দাদুকে ঠিক সেই মুহূর্তের মধ্যেই মুখে চাপা দিয়ে সামনে থাকা একটা বালের ঢিপিতে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক এরপরেই দাদু অজ্ঞান হয়ে যায়। দাদুর চোখ খুলে পরের দিন সকালে। তখন দাদু নিজের বাড়িতে, পাশে আছে ঠাম্মা, আমার বাবা মা এবং আমি। দাদুর গায়ে ধুম জ্বর। তখন দাদুকে আমার বাবা জিজ্ঞাসা করে যে কি হয়েছিল গতকাল রাতে। তখন দাদু গতকাল রাতের সব ঘটনা খুলে বলে। আমি তখন অনেক ছোট ছিলাম বলে কিছুই বুঝতে পারিনি। পরে আমার মা আমাকে সব বলেছে। এরপর থেকেই দাদুর আচরণে অনেকটা পরিবর্তন শুরু হয়, যেমন খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, রাত বিরেতে ঘুম থেকে উঠে আজব আচরণ করা এবং দাদু সব সময় বলতো যে দাদু রাতে নিজের ঘরে কাউকে অনুভব করে, যে দাদুর ঘরে ঠাম্মা ছাড়াও আরও একজন আছে। একদিন সকালে হঠাৎ নিচে খুব চেঁচামেচির শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। তখন নিচে এসে দেখি যে আমার দাদু মারা গেছে। দাদুর শেষকৃত্য সম্পন্ন করা হলো। এরপর থেকে ওই গ্রামে নিমন্ত্রণ আসলে সেরকম কেউ যেত না। এভাবেই প্রায় অনেক বছর কেটে যায় এবং আবার সব স্বাভাবিক হয়ে যায়। সালটা এবার 2012। আবার সেই গ্রাম থেকে একজন খুব চেনা পরিচিত লোকের বাড়ি থেকে একটা বিয়ের নিমন্ত্রণ আসে এবং সেই নিমন্ত্রণে আমার ঠাম্মার যাওয়ার কথা ছিল। তো ঠিক যেমন কথা তেমন কাজ।
ঠাম্মা বিকেলে রওনা হয় সেই গ্রামের দিকে। রাতে ফেরার সময় আবারও সেই অশ্বত্থ গাছের দিকে ঠাম্মা হঠাৎ করেই অকারণে দাঁড়িয়ে পড়ে। ঠাম্মা দেখে একটা 4 থেকে 5 বছর বয়সী মেয়ে গাছের সামনে বসে কাঁদছে। ঠাম্মা সেখানে যেতেই মেয়েটা ঘুরে তাকায়। কি বীভৎস তার মুখ, চোখে মনি নেই, এবং সে আস্তে আস্তে ঠাম্মার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ সেই সময় ঠাম্মার সাথেও দাদুর মতন ঠিক একই ঘটনা ঘটে এবং ঠাম্মা সেখানেই অজ্ঞান হয়ে যায়। ঠাম্মার জ্ঞান আসে পরের দিন সকালে। ঠাম্মার গায়েও খুবই জ্বর ছিল। যথারীতি বাবা ঠাম্মাকেও জিজ্ঞাসা করে যে কালকে রাতে কি হয়েছিল। তখন ঠাম্মা সব ঘটনা আমাদের বুঝিয়ে বলে। এইবার বাবার মনেও ভয় ধরে যায়, কিন্তু বাবা সেটাকে প্রকাশ করে না। এরপর ঠাম্মাও ঠিক কিছুদিন ধরে দাদুর মতনই আচার আচরণ করতে শুরু করে। সেইগুলো দেখে বাবা আরও ভয় পেয়ে যায় এবং ঠাম্মাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সেই তান্ত্রিককে বাবা সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ঠাম্মাকে একটা তাবিজ দেয় আর বলেন এই তাবিজটা যাতে কোনো কারণেই ঠাম্মা হাত থেকে না খোলে। যাই হোক, তারপর থেকে ঠাম্মা আবারও স্বাভাবিক হয়ে যায়। একদিন রাতে খাওয়া দাওয়া করে ঠাম্মা নিজের ঘরে যাওয়ার সময় দরজার পেরিকে সেই তাবিজটা ছিঁড়ে যায়, কিন্তু ঠাম্মা সেটা বুঝতে পারেনি। তার পরের দিন সকালবেলা আবারও সেই চিৎকার চেঁচামেচির শব্দে আমার ঘুম ভাঙে। এবার ঘুম থেকে উঠে দেখি যে সবাই বাঁশবাগানের দিকে যাচ্ছে। আমিও দেখতে যাই যে সেখানে ঠিক কি হয়েছে। তারপর সেই বাঁশবাগানে গিয়ে আমি দেখতে পাই ঠাম্মা একটা গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। কিন্তু দেবস্মিতা, ঠাম্মা যে গলায় ফাঁস দিয়ে মারা গেল তা সত্ত্বেও ঠাম্মার পা মাটির সংস্পর্শে ছিল আর গলায় কোনো ফাঁসের দাগ ছিল না। তো এই ছিল ঘটনা। আমি এখনও বুঝে উঠতে পারিনি যে সেই দিন দাদুর পাশে ওই ছায়া মূর্তিটি কে ছিল, আর ঠাম্মার সামনে ওই অশ্বত্থ গাছের নিচে বসে কাঁদতে থাকা বাচ্চা মেয়েটাও বা কে ছিল। তারপর সেই গ্রাম থেকে কোনো নিমন্ত্রণ এলে আমাদের বাড়ি থেকে আর কেউ যায় না। তো দেবস্মিতা, এই ছিল ঘটনা। ভালো লাগলে তোমার মতন করে পড়ে শুনিও। এই ঘটনার প্রমাণস্বরূপ আমার সেই বন্ধুর নম্বর দিলাম। এরকম আরও অনেক ঘটনা আছে। তুমি এই ঘটনাটা পড়ে শোনালেই আমি আগামীতেও লিখে পাঠাবো। ভালো থেকো দেবস্মিতা। আমাদের ভূতভার্স পরিবার অনেক বড় হোক, ঈশ্বরের কাছে এই কামনাই করি। ইতি দীপায়ন সাহা, শিলিগুড়ি। অসংখ্য ধন্যবাদ দীপায়নদা, আমাদের সাথে তোমার বন্ধুর দাদু এবং ঠাম্মার সাথে ঘটা এত ভয়ানক একটা সত্যভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। আমি এবং আমরা ভূতভার্স পরিবারের সকলে তোমার সেই বন্ধুর দাদু এবং ঠাকুমার বিদেহী আত্মার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে তাদের আত্মা শান্তি পায়। ভালো থেকো দাদা। তুমি শুরুর দিক থেকেই আমাদের ভূতভার্স পরিবারকে সাপোর্ট করে গেছো, আর আগামী দিনগুলোতে এভাবেই এই পরিবারের সাথে থেকো। আর যেমনটা বললে, আরও ঘটনা লিখে পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়। ভালো থেকো দাদা। ঘটনাটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানিও। এই এপিসোডটা ভালো লেগে থাকলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কেননা তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই আমাদের এই ভূতভার্স পরিবার ধীরে ধীরে বড় হচ্ছে। এরই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আগামী শুক্রবার অথবা রবিবার, ভারতীয় সময় ঠিক রাত 10টা বা বাংলাদেশ সময় ঠিক রাত 10:30টায়। শেষ করার আগে স্পষ্ট করে বলে দিতে চাই, ভূতভার্স কোনোভাবেই অন্ধবিশ্বাস বা কোনো কুসংস্কারকে প্রমোট করে না। ভূতভার্সের কাজ কেবল লোকেদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা উপস্থাপন করা। সেটাকে বিশ্বাস করা বা না করা একান্তই তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আর ভূতভার্সে তোমাদের বা তোমাদের চেনা পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা শেয়ার করতে হলে কি করতে হবে জেনে নাও। ঘটনা শেয়ার করতে ভূতভার্সের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস bhutvars@gmail.com-এ ইমেল করতে হবে, অথবা ভূতভার্সের ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে লিখে পাঠাতে হবে। এছাড়া ভয়েস মেসেজ হিসেবে রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো তোমাদের ঘটনা।
তবে ভয়েস রেকর্ড করার সময় খেয়াল রেখো যে জায়গায় বসে তোমরা ঘটনা রেকর্ড করছো সেই জায়গাটা যেন একটু শান্ত বা শুনশান হয়। এর ফলে তোমাদের ভয়েস প্রসেস করতে আমার সুবিধা হবে। না হলে ব্যাকগ্রাউন্ডে গাড়ি এবং অন্যান্য নয়েজের কারণে তোমাদের বলা ঘটনা স্পষ্টভাবে শোনা এবং বোঝা যায় না। সব কিছুর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স আর চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমি তোমাদের পরিচয় ও গোপনীয়তা রক্ষা করেই তোমাদের ঘটনা পড়ে শোনাবো, তাই প্রাইভেসি নিয়ে একদম চিন্তা করো না। তো আমি তোমাদের হোস্ট দেবস্মিতা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্য ভৌতিক ঘটনা লিখে পাঠিও আমাদের ঠিকানায়। দেখা হচ্ছে নেক্সট হরর পডকাস্টে। সেই অবধি শুনতে থাকো ভূতভার্স। এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়।